হারি আপ, স্যারকে বাঁচাতে হবে। ওকে ধরো। চারপাশটা একটু ভালো করে সার্চ করো, আর হ্যাঁ, সন্দেহজনক যাকে দেখবে তাকেই অ্যারেস্ট করবে। আর কেউ একজন একটু অ্যাম্বুলেন্সকে ডাকো তো। রাগ ষড়রিপুর মধ্যে এমন এক রিপু যা খুবই ধ্বংসাত্মক, কিন্তু তার চেয়েও বড় রিপু হয়ে উঠতে পারত মানসিক বিকৃতি। বিকৃত মানব কখন যে কি দেখে, কি করে, কি বলে কেউ জানে না। তাদেরকে বেঁধে রেখে দিলে সামাজিক চোখ রাগানি, আর ছেড়ে রাখলে মৃত্যুর হাতছানি। কিভাবে একটু ভাবুন। ভাবলে দেখবেন যে বিকৃত মনের মানুষের সঙ্গে আপনি নিজের অজান্তে যা যা দুর্ব্যবহার করেছেন সবই সে ফিরিয়ে দিতে চায়। সেটার জন্য একটা ছুরি যথেষ্ট। সুতরাং সময় থাকতে থাকতে সাবধান হন। প্রতিবেদনটা মন দিয়ে পড়লেও লেখার ভঙ্গিমাটা তার একদমই পছন্দ হয়নি। হতেও পারে ইচ্ছাকৃতভাবে এমন অপমানজনক সুরে প্রতিবেদনটা লেখা। খবরের কাগজটা মুড়ে স্টেশন থেকে নামলেন প্রদ্যুৎবাবু। শেষের অংশটুকুতে যা বলেছে তা খারাপ লাগলেও কিছু জিনিস ঠিক, কারণ তার রাতে ঘুম কদিন ধরেই হচ্ছে না। মাথা ধরছে, মাথায় ভুলভাল চিন্তা আসছে, দুঃস্বপ্ন দেখছেন, আরও কত কি। কেন হচ্ছে তা তিনি বুঝতেও পারছেন না, এবং সত্যি বলতে বাকিদের বুঝতে দিচ্ছেন না। আসলে তার জীবনে একটা গোপন দুঃখ আছে, যেটাকে ব্যর্থতা বললেও ভুল বলা হবে না। তার কোনো সন্তান নেই। সত্যি বলতে সেটার দায় তারই, কিন্তু ব্যর্থতা সেটা নয়। তার অক্ষমতা লুকিয়ে রেখেছেন সযত্নে, তাই অভিযোগের আঙুল শুক্লা দিকেই। সে জিনিসের প্রতিবাদ না করার ব্যর্থতা একটা ঘটনার পর থেকে তাকে যেন ভিতর থেকে ফালা ফালা করে দেয়। সেই চিন্তাগুলোই সম্প্রতি তাকে পাগল করে দিচ্ছে। প্রেসে কাজ করছেন বছর 10 হলো। নিখুঁতভাবে কাজ করা প্রদ্যুৎবাবুর কাজেও ভুল হচ্ছে বেশ কিছুদিন ধরে। চা লাগবে বাবু? এত সকালে চা? পাঁঠা নাকি? অন্যদিন তো খান, আজ কি হলো? কথাটা বলে গজগজ করতে করতে চলে গেল মাধব পেয়ারা। সত্যি তো, রোজ খান, আজ এত রেগে গেলেন কেন? অকারণে চিৎকার করলে শরীর খারাপ হতে পারে। না, ঠিক হচ্ছে না কাজটা। শান্ত থাকতে হবে তাকে। তখন বাজে বিকেল 4টে। এবার কাজ গোছানো শুরু করলেন। আজ ইচ্ছে আছে একটু ভালো মিষ্টি কিনে নিয়ে যাবেন, হলদিরাম থেকে ভুজিয়াও নেবেন। ভালো খেলে যদি মনটা একটু শান্ত হয়। তখন প্রেস প্রায় ফাঁকা। রাতে শিফটের লোক ঢোকার একটু দেরি আছে। বাথরুমে গেলেন। বের হয়ে আসার সময় নজরে পড়ল একটা হাতের ছাপ। বেশ অদ্ভুত। ভালো করে দেখলেন, তারপর নিজের হাতটা সেই হাতের ছাপের উপর বসিয়েই একটু চমকে উঠলেন প্রদ্যুৎবাবু। এই যে অবিকল তার হাতের সঙ্গে মিলে যাচ্ছে। টেবিল থেকে ম্যাগনিফাইং গ্লাসটা আনার জন্য হন্তদন্ত হয়ে ছুটে গেলেন, কিন্তু ফিরে এসে দেখলেন নেই। এইভাবে কিভাবে সম্ভব? এক্ষুনি তো ছাপটা এখানে ছিল। প্রদ্যুৎদা, কি করছো? এমা, হাতে ম্যাগনিফাইং গ্লাস কেন? হ্যাঁ, চমকে উঠলেন। না না, আমি ওই ভুল করে নিয়ে চলে এসেছি। গিয়ে বললেন, এরপর দ্রুত পায়ে টেবিলে গিয়ে নিজের জিনিস গুছিয়ে বের হয়ে গেলেন। শীত পড়ছে, একটু তাড়াতাড়ি আধার নামছে। তখন প্রদ্যুৎবাবুর মনে হচ্ছিল এই সামনের জনসমুদ্র যেন তার জন্য নয়। একটু অন্ধকারে মিশে গেলে তিনি হারিয়ে যাবেন, কেউ নাগাল পাবে না। তখন এই আধার তার বন্ধু হবে। এসব ভাবতে ভাবতে একটা শর্টকাট ধরলেন। আধো অন্ধকার, দুদিকের বাড়িগুলো যেন অতন্দ্র প্রহরী। সেই প্রহরীর মাঝেও কি নিরাপদে থাকা যায়? এটার নাম চারুচন্দ্র লেন। বেশ কিছু বছর আগে এখানে নাকি দুজন পথচারীকে নৃশংসভাবে খুন করেছিল কেউ। সেই রহস্যের সমাধান হয়েছে কিনা জানা নেই। বাড়িগুলো থেকে টিমটিমে আলোয় রাস্তায় আসতে গিয়েও পারছে না যেন। বাড়ির ভিতরগুলো নিস্তব্ধ।
দ্রুত পায়ে হেঁটে স্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কিছু দূর যেতেই থমকে দাঁড়ালেন। সামনের গলিটা যেখানে বাঁক নিচ্ছে সেই বাঁকের ডান দিক থেকেই যেন আওয়াজটা আসছে। প্রদ্যুৎবাবু লুকিয়ে পড়লেন। শরীরের রক্ত চলাচল যেন আরও বেড়ে গেছে। যে বাড়ির পাঁচিলে লুকিয়েছিলেন সেখান থেকেই উঁকি মেরে দেখলেন। দেখে তার হাড় হিম হয়ে গেল। আপাতমস্তক কালো পোশাকে ঢাকা একটি লোক, মুখে একটি অদ্ভুত মুখোশ, সেটা কি রঙের বোঝা যাচ্ছে না। হাতে বিশাল বড় একটা ভোজালি, সেটা দিয়ে সমানে কুপিয়ে যাচ্ছে সামনের মৃতদেহটাকে। না, সে তো এখনো মরেনি। সে দুহাত দিয়ে ঘষে ঘষে পালানোর চেষ্টা করছে। অবশেষে সেই অজানা মানুষটার দেহ নিস্তেজ হয়ে পড়ল। আর দেখতে পারলেন না প্রদ্যুৎবাবু। তার হাত পা যেন অবশ হয়ে আসছে, কিন্তু পালাতে না পারলে যে বিপদ। কোনো রকমে যথাসম্ভব নিঃশব্দে পালাতে লাগলেন। পালানোর সময় বার কয়েক পিছনে দেখলেন, না, কেউ আসছে না। অবশেষে এসে থামলেন অফিসের সামনে। সামনে সেই পরিচিত জনসমুদ্র। খুনিটা তাকে দেখছে কিনা জানা নেই। তিনি ধীর পায়ে মিশে গেলেন এই জনসমুদ্রের কোলাহলে। তাকে আর খুঁজে পাবে না সে। পরের দিন অফিস যাওয়ার অবস্থায় ছিলেন না। গোটা দিন ভেবে গেলেন সেই রাতের ঘটনাটা। সেদিন যা দেখলেন তা কিভাবে সম্ভব? এই রাস্তায় আরও অনেকে হাঁটাচলা করে, বাড়িতেও কত লোক থাকে, তাই বলে এত ঝুঁকি নিয়ে কেউ খুন করবে ওই রাস্তায়? না না, মনে মনে আরও ভাবলেন, আগে কোনোদিনও যাইনি ওই রাস্তায়। এত বড় বাড়ি, সন্ধ্যের সময় ওই রাস্তা ফাঁকা কেন থাকবে? নিদেন পক্ষে একটা সাইকেল বা কোনো কুকুরও ছিল না। তবে তবে কি ভুল দেখলাম? না 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 না, এ হতে পারে না। নাকি সত্যি কদিন আগে এরকম একটা স্বপ্নও দেখেছিলাম। তবে সবই কি মনের ভুল? সেদিন ভয়ে টিভি আর খবরের কাগজ খুললেন না প্রদ্যুৎবাবু। রাত বাড়তেই স্ত্রীকে বললেন, শোনো না, বলছি ঘুমের ওষুধ আছে? না, নেই। তবে আর কি। 9টার দিকে বেরিয়ে পড়লেন প্রদ্যুৎবাবু। এক ডোজ খেলে কিচ্ছু হবে না, তাই এক শিশি কিনলেন। বের হয়ে আসার সময় শুনতে পেলেন ওষুধের দোকানের লোকটা বউয়ের সঙ্গে কথা বলছে। আজ নাইট ডিউটি, ওদিকে সাবধানে যেও। কোন রকমের খবর আসছে, ভয় লাগে বাপু। দোকানির বউ আশ্বাস দিয়ে বলল, তুমি একদম চিন্তা করো না, আমি সাবধানেই যাব। তুমি বাড়ির খেয়াল রেখো। প্রদ্যুৎবাবু অস্ফুটে বলে উঠলেন, কোথায়? সেটা শুনে ওই দোকানদার বলল, ওই তো শিয়ালদা স্টেশনের কাছে কি একটা জায়গা আছে না, ওখানে। মাথাটা ভয়ঙ্কর ধরেছে। দোকানদারের কথাটা শুনেই যেন বেড়ে গেল আরও। জোর পায়ে হন্তদন্ত হয়ে যাচ্ছেন, কখনো হোঁচট খাচ্ছেন, কখনো হালকা দৌড়চ্ছেন, তবু যেন থামতে নেই। এই রাস্তার আধার যেন কৃষ্ণ গহ্বরের মতো গভীর এবং দীর্ঘ হয়েই চলেছে। হঠাৎ যেন ধাক্কা খেলেন ঝুলন্ত কিছুতে। উপরের দিকে তাকিয়ে শিউরে উঠলেন। গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে একটা মৃতদেহ। এরপর এটুকু মনে আছে, ঘরে এসে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলেন, বা বলা যায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এদিকে লালবাজার সরগরম হওয়ার তখনও 3-4 দিন বাকি। তবে ক্রাইম ডিপার্টমেন্টের অন্দরে একটা চাপা গুঞ্জন চলছিল, কারণ চারুচন্দ্র লেনের নৃশংস খুনটা কিন্তু মোটেও স্বাভাবিক না। 2 বছর আগে একইভাবে 2টো খুন হয়েছিল। পাশে লেখা ছিল ফর এক্সপেরিমেন্টাল পারপাস অনলি। তাই জন্য ওই গলির মুখে সিসিটিভি লাগানো হলো, অথচ একইভাবে খুনটা করল সিসিটিভির পিছনেই। এবার কেসের দায়িত্ব পড়েছে সত্যজিৎ সান্যালের ওপর। খুনের ধরন সবই জানা, তবে একটা কথা বুঝতে পারছেন না। এবারে এই লেখাটির পাশে নাও আই হ্যাভ উইটনেস কথাটা বড় করে লেখা, আর সেটাই ভাবাচ্ছে সত্যকে। যদিও অনেকে আমল দিচ্ছে না, সামনে ইলেকশনের চাপে সকলেই জেরবার, তাই এটাকে পলিটিক্যাল মার্ডার বলে চাপা দিতে পরামর্শ দিচ্ছে অনেকেই। না, সেদিনের সিসিটিভি ফুটেজটা বারবার দেখছে সত্যজিৎ। নো ক্লু, কিন্তু লোকটা কে? 10 মিনিট পরে ঝড়ের বেগে বেরিয়ে গেলেন ডিপার্টমেন্ট থেকে।
আজ অফিসে এসেছেন প্রদ্যুৎবাবু। মনটা একটু হালকা লাগছে, সঙ্গে নিজের বোকামির জন্য নিজেকেও গালিও দিচ্ছেন। সেদিন রাতে ভয়ে টেনশানে একটা ঝুলন্ত নারকেল পাতাকে ডেড বডি ভেবেছেন। সকালে উঠে যখন দেখলেন চারপাশ নিস্তব্ধ, ফাঁকা রাস্তার দিকে ইলেকট্রিক তারে ঝুলতে থাকা পাতায় ধাক্কা খেয়েছিলেন, তখন মনে হচ্ছিল নিজেকেই একটা বড় থাপ্পড় মারেন। এবার একটা ডাক্তার দেখাতেই হবে। এই সময় এগিয়ে এলো পর্ণা, নতুন ঢুকেছে। প্রদ্যুৎ জেঠুকে বিশাল শ্রদ্ধা করে, বলল, ঠিক আছে জেঠু? প্রদ্যুৎ যেন আঁতকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, মানে ওই আর কি। শরীর ঠিক আছে তো? কদিন ধরে দেখছি তুমি কিরম যেন হয়ে আছো। না রে মা, রাতে বেশ কিছুদিন ধরে ঘুম হচ্ছে না, দুঃস্বপ্ন দেখছি। বলো কি? তার মানে খুব দুশ্চিন্তা করছো নিশ্চয়ই। তোমাদের সবার এই এক সমস্যা, কোনো কারণ নেই তবু চিন্তা করে যাচ্ছ। না, সেটা নয়। কদিন ধরে ডেড বডি দেখছি, মার্ডার দেখছি। এখন তো স্বপ্ন দেখতেও ভয় লাগে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। শোনো শোনো, অত চিন্তা করো না। কোথায় গেল? এই যে এই নম্বর আর ঠিকানাটা লিখে নাও, এর কাছে গিয়ে একটু চেক আপ করিয়ে এসো। কোথায় এটা? চারুচন্দ্র লেনটা যেখানে শেষ হয়েছে সেখানেই, ফার্স্ট বাড়িটা। আর হ্যাঁ, সম্ভব হলে ঘুরে মেইন রোড দিয়ে যেও। ওই রাস্তায় পরশু একটা মার্ডার হয়েছে, রাত 11টার দিকে। কথাটা শুনে আঁতকে উঠলেন প্রদ্যুৎবাবু। তার মানে সত্যি, সব সত্যি, মিথ্যে নয়। আজ অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে এলেন। দাঁড়িয়ে চিন্তা করলেন কিছুক্ষণ, অবশেষে হাঁটা দিলেন চারুচন্দ্র লেনের ভিতর দিয়েই। অনেক প্রশ্নের উত্তর তাকে তাড়া করে বেড়াচ্ছে। এই পথে গেলে সত্যি মিথ্যের মুখোশগুলো ধসে কিনা দেখা যাক। সত্যজিতের ফোনটা বেজে উঠল, কিন্তু সেসব ধরার সময় নেই। ফোনের পাশের বোতাম টিপে সেটাকে শান্ত করলেন, কারণ উনি নিজে এখন বেশ উত্তেজিত। ক্লু পেয়েছেন, বা বলা ভালো সাক্ষীকে পেয়েছেন। রাস্তায় পুলিশের লাগানো সিসিটিভিতে একটা বাড়ির পাশেই একটা লুকোনো লোকের ছায়া দেখতে পেয়েছিলেন। তারপর ছুটে চলে আসেন এখানে। এখন যে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে, সেই বাড়ির আরেকটা সিসিটিভি থেকে একটা গুরুত্বপূর্ণ ফুটেজ পাওয়া গেছে। বাড়ির মালিক সুব্রত রাহার কথা জানতে পেরেছেন। কি বলবো স্যার, আমি তো এখানে থাকি না, বাবার আমলের বাড়ি। ভুবনেশ্বর থেকে এখানে আসি উইকেন্ডে। অ্যাকচুয়ালি দেখুন না, এই সামনে 4টে বাড়িতে সেই এসে আগুন লাগলো না কবে? 4-5 বছর আগে। তারপর ওই বাড়িগুলোতে কেউ থাকে না। সত্যজিৎ এক পলক দেখে নিল বাড়িগুলো। দূর থেকে এখনো কালো দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ওই জন্যই তো দেখলাম পাড়াটা একেবারে এত নিস্তব্ধ, আর আমি থাকিও না এখানে, তাই একটা সিসিটিভি লাগালাম। সিরিয়াসলি? আমি একবার ফুটেজগুলো দেখতে চাই। হ্যাঁ চলুন। আর হ্যাঁ, যদি আমার কোনো সিসিটিভি ফুটেজ লাগে সেটা ট্রান্সফার করার ব্যবস্থা আছে তো? হ্যাঁ আছে, আপনার যা যা লাগবে বলে দিন, আমি 10 মিনিটের মধ্যে দিয়ে দিতে পারবো। বেশ, চলুন। সত্যজিৎ বসে বসে অনেকক্ষণ ধরে ফুটেজগুলো দেখলেন। লোকটাকে সম্পূর্ণভাবে দেখা গেল। মার্ডার টাইম যদি রাত 11টা হয়, তাহলে এই লোকটা লুকোচ্ছে কেন? তাও আবার সন্ধে 7টায়। কে এই লোকটা? ওই অন্ধকার গলিতেই বা কেন এসেছিল? সেটার চেয়েও বড় প্রশ্ন, ফরেন্সিকে মৃত্যুর সময় রাত 11টা কেন? এসব ভাবতে ভাবতে রাস্তায় এসে দাঁড়ালেন। লোকটা যে পাঁচিলের কাছে ছিল সেখানে যাবেন, এমন সময় দেখলেন একটা লোক ধীর পায়ে উল্টো দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। এই যে, হ্যালো মিস্টার। হ্যাঁ, কে আপনি? এখানে কি করছিলেন? কোথায় যাচ্ছেন? আমার নাম প্রদ্যুৎ। ভুল করে আমি এই গলিতে ঢুকে পড়েছি। আমি যাব ওই গুড লাইফ ক্লিনিকে। আসলে শর্টকাট ধরতে গিয়ে আমি পুরোপুরি গুলিয়ে ফেলেছি।
মানে আমি এই প্রেসটায় কাজ করি। এই রাস্তায় আগে আসেননি? না। ওকে, যান। প্রদ্যুৎবাবু ফিরে চললেন। এই রাস্তায় আর ঢুকবেন না। তিনি যে পুলিশের খাতায় একটি বড়সড় উইটনেস সেটা ভালোই বুঝেছেন, কিন্তু পুলিশের কাছে না যাওয়ার দুটি কারণ। প্রথমত, পুলিশকে বিশ্বাস করেন না তিনি, আর দ্বিতীয়ত তিনি উইটনেস হিসাবে উপযুক্ত নন, কারণ কোনটা হ্যালুসিনেশন আর কোনটা সত্যি তিনি নিজেই জানেন না। এই অবস্থায় পুলিশ তাকে খুনি যদি ভেবে নেয় তাহলে শেষ। হাঁটতে হাঁটতে পৌঁছলেন গুড লাইফ ক্লিনিকে। ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল। ভিতরে ঢুকে দেখলেন বাইরে কেউ নেই, এমনকি কোনো রিসেপশনিস্ট পর্যন্ত নেই। আশেপাশে বেশ নিস্তব্ধ। দরজায় নক করে বললেন, আসতে পারি? হ্যাঁ আসুন, বলুন কী সমস্যা? সমস্যা বলতে তো অনেক কিছুই আছে। সব শুনে ডাক্তার একটা অদ্ভুত প্রশ্ন করল। বলল, আপনি কি রিসেন্টলি কোনো ট্রমাটিক ঘটনার সাক্ষী হয়েছেন বা কোনো মার্ডারের উইটনেস হয়েছেন? চমকে উঠলেন প্রদ্যুৎবাবু। না, মানে কেন বলুন তো? ও, তাহলে আপনি সেই উইটনেস নন। ও হ্যাঁ, আমি কিন্তু লালবাজারেও কাজ করি। উইটনেস? কিসের? ওই যে পরশু মার্ডারটা হলো না রাত 11টায়, ওটার নাকি একজন উইটনেস আছে, পুলিশ তাকে খুঁজছে। ডাক্তার কথাগুলো বলে চলল। প্রদ্যুৎবাবু ঘেমে উঠলেন। বললেন, আমি ওই রাস্তায় সন্ধ্যে 7টা নাগাদ ওখানে দাঁড়িয়ে একটা হ্যালুসিনেশনের মতো দেখেছি। মানে 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 একটা মার্ডারের হ্যালুসিনেশন, যেমনটা বললাম আর কি। আচ্ছা, আমি পাগল হয়ে যাচ্ছি না তো ডাক্তারবাবু? কিন্তু কিন্তু রাত 11টায় ওই রাস্তায় আমি ছিলাম না। শান্ত হন তো মশাই, এই নিন এই জলটা খান, অ্যাংজাইটি কমে যাবে। আপনি এখানে এসেছেন আর কেউ জানে? না, যে নাম্বার দিয়েছে সেও জানে না যে আজ আসবো। কেন? আপনি তো মশাই প্রচুর প্রশ্ন করেন, মনে শান্তি নেই না আপনার? সব কিছুতে এত কৌতূহল ভালো না। কথাটা শুনে পিছনে দাঁড়িয়ে থাকা ডাক্তারকে দেখতে যাবেন, কিন্তু সব অন্ধকার। তিন দিন পর ময়দানের মাঝে দাঁড়িয়ে আছেন সত্যজিৎ আর তার ছোট্ট টিম। সামনে একটা লাশ পড়ে, মুখটা দেখার জো নেই, নৃশংসভাবে ছাড়িয়ে নিয়েছে মুখের চামড়া। কিন্তু সত্যজিতের নজর পাশের লেখাটার দিকে। লেখা আছে উইটনেস, কমা দিয়ে আমিন। কিন্তু এই চেহারা সত্যজিৎ ভালো মতোই চেনেন, কারণ তার সন্দেহ ঠিক। পরের দিন প্রেসে গিয়ে খোঁজ নিতে গেলেন, কিন্তু খোঁজ না পেয়ে বাড়িতে কন্ট্যাক্ট করলেন। জানা গেল বাড়ি ফেরেননি। তারপর আজ সকালে এই দৃশ্য। ফরেন্সিক রিপোর্ট আসতে কদিন লাগবে? হয়তো 3 থেকে 4 দিন। না, আমার কালই চাই। কথাটা বলে গাড়িতে উঠে একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে চলে গেলেন প্রেসের দিকে। কিছুক্ষণ পর প্রেসের ম্যানেজার ঘর থেকে বের হয়ে এসে বললেন, প্রদ্যুতের সঙ্গে লাস্ট কার কার কথা হয়েছিল তারা একটু আমার ঘরে এসো তো। কিছুক্ষণ পর মাধব পেয়ারা এসে বলল, পর্দাদির সঙ্গে কথা হয়েছিল প্রদ্যুৎদার, তারপর সেদিনই তো দিদি ছুটি নিয়ে এলো স্যারের কাছে। ম্যানেজার বাবু বলে উঠলেন, হ্যাঁ, ওকে 3-4 দিনে ছুটি দিয়েছিলাম, কিন্তু কাল থেকে ওকে ফোনে পাচ্ছি না। এখন আপনার কাছে যা শুনছি ভয় লাগছে। সত্যজিৎ বলল, ওর একটা ছবি দিন তো। এবার কনস্টেবলকে উদ্দেশ্য করে বলল, ফোন করে খোঁজ নাও যে এর নামে কোনো মিসিং ডায়েরি রিসেন্টলি হয়েছে কিনা, ঠিক আছে? ওকে স্যার। কনস্টেবল বেরিয়ে গেল। সত্যজিৎ ধীর পায়ে বের হয়ে এলেন। কেসটা ক্রমশই জটিল হয়ে উঠছে। মেয়েটাও গায়েব, কিন্তু লোকটা শেষবার কোথায় গিয়েছিল এসব ভাবতে ভাবতে সত্যজিৎ চারুচন্দ্র লেন ধরে হাঁটা শুরু করলেন। অনেকক্ষণ হাঁটার পর সামনে চোখে পড়ল ক্লিনিকটা। উপরে সযত্নে লেখা গুড লাইফ ক্লিনিক।
এই তো এখানেই এসেছিল প্রদ্যুৎবাবু, মনে পড়েছে। প্রথমে না নক করে উঁকি ঝুঁকি মারতে লাগলেন, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। এমন সময় ফোনটা বেজে উঠল। পাশে রাখা মেয়েদের জুতোটা তিনি খেয়াল করলেন না। তখনই একটা ফোন এলো, সেটা রিসিভ করলেন। হ্যাঁ স্যার, আমি তখন চারু লেনে, হ্যাঁ ওই ময়দানের মার্ডারটার জন্য। ওই কেসটা একটা জুনিয়রকে দিচ্ছি। কাল থেকে তুমি শঙ্করপুরেই কাজ করবে। ওখানে কয়েকটা ওই পলিটিক্যাল মার্ডার হয়েছে, তার স্পেশাল টিমে তুমি আছো। আজ এসে ওই জুনিয়রকে ব্রিফ করে দাও। সন্ধেবেলা ব্রিফিং দিয়ে বের হয়ে এলেন সত্যজিৎ। বন্দুকটা সঙ্গেই আছে। একটা ক্যাব ধরে গলিটার মুখে নামলেন। একটা হ্যালোজেন জ্বলছে। সেই আলো ওই বাড়ির দরজা অবধি পৌঁছচ্ছে না। সত্যজিতের দৃঢ় বিশ্বাস ওই বাড়িতে কিছু একটা আছে, খুব গভীর কোনো রহস্য। হয়তো ওই বাড়িতেই লুকিয়ে আছে সব ধাঁধার সমাধান। এমনকি মৃত্যুর সময় নিয়ে যে ধন্ধ তৈরি হয়েছে সেটাও কি এখানেই সমাধান হবে? জানা নেই। গোটা বাড়িটা অন্ধকার, কেউ নেই। একটা জলের পাইপ ছিল, সেটা বেয়ে উঠে গেলেন ওপরে। অনেকক্ষণ খোঁজার পর নিচের ঘরে স্টাডি টেবিলের পাশে এসে দাঁড়ালেন। সেখানে যেন ছোটোখাটো একটা ল্যাব, কিন্তু একটা ছোট্ট ফাইলে চোখ আটকে গেল হঠাৎ। তাতে বড় বড় করে লেখা এক্সপেরিমেন্ট। না, ভুল জায়গায় আসেননি তিনি। পৃষ্ঠা উল্টাতেই কিছু ফটোগ্রাফ আর টাইপ করা লেখা আনসাকসেসফুল, সেমি সাকসেস, সাকসেস। সাকসেসের পাশে লাস্ট মার্ডার হওয়া লোকটার ছবি। গ্রেটিংস। না না, পিস্তলটা সাইডে রাখুন প্লিজ। ওটা ধরা যাবে না, না হলে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেব। ভেরি গুড। তো আপনি আমার খোঁজ পেলেন কিভাবে? আই মিন, আমি তো কোনো লুজ এন্ড রাখি না। ওইটা তোমার ভাগ্য ডক্টর, এখন অত পাকা খেলোয়াড় তুমি হয়ে যাওনি। আমি প্লেয়ার নই, সায়েন্টিস্ট। বলতে পারো আন্ডারওয়ার্ল্ডের সায়েন্টিস্ট আনঅফিসিয়ালি। অফিসিয়ালি তোমাদের ফরেন্সিক ডক্টর। সিবিআই তো না? ওকে ওকে, তাহার মানে চুনোপুটি। এক্ষুনি তো মরেই যাবে, তার চেয়ে কারণটা শুনেই মরো। তোমরা সারাক্ষণ যে অশান্তিতে থাকো, শান্তিতে মরার সৌভাগ্য তোমার হোক। অ্যাকচুয়ালি আমি এমন একটা সিরাম ইনভেন্ট করেছি যেটা নর্মাল টেম্পারেচারে ডেড বডিকে সেম রাখবে, তাতে মার্ডারের টাইমে কেউ জানতে পারবে না। এটা তো হিউম্যান ট্রায়ালের দরকার ছিল, তাই এই মেন্টাল হেলথ ক্লিনিক খুলে বসতে হলো। বছরে 2টো পেশেন্ট তো দরকার, তাই একেই কাজে লাগাতে হলো। পাশে এসে দাঁড়িয়েছে একটা মেয়ে। সত্যজিৎ তাকে দেখে অস্ফুটে বলে উঠলেন, পড়না। কথাটা বলেই মেয়েটির দিকে সপ্রশংস দৃষ্টি দিয়ে তাকাতেই সত্যজিৎ এক লাফে নিজের বন্দুক তুলে নিয়ে ডাক্তারের দিকে নিশানা করলেন। সঙ্গে সঙ্গে ডাক্তারের বন্দুকও গর্জে উঠল সত্যজিতের বন্দুকও। বিভৎস এক আওয়াজ। পর্ণা দেখল 2টো লাশ মরার আগের অবস্থায় ছটফট করছে। কিন্তু ওর যে আর দাঁড়িয়ে থাকলে চলবে না, ফর্মুলাটা পাঠাতে হবে মেইল করে। সেটার জন্য অপেক্ষা করছে কত অজানা ক্লায়েন্ট। মরলে চলবে না, ধরা পড়াও চলবে না, তাকে তার ডাক্তারের জন্য বাঁচতে হবে। পুলিশ সব দরজায় কড়া নাড়তে শুরু করেছে। পর্ণা ফাইলগুলো নিয়ে মিলিয়ে গেল একটা অজানা সুড়ঙ্গের অন্ধকারে। দরজা ভেঙে পুলিশ ঢুকল। সব জায়গায় আগুন লেগেছে। সব কনস্টেবলের সঙ্গে ঢুকল চন্দ্রানী। সব দেখে দ্রুত নির্দেশ দিল দমকল ডাকার। বাকিরা যথাসাধ্য চেষ্টা করে চলেছে, কিন্তু হঠাৎ দূর থেকে শুনতে পেল একটা গোগানির আওয়াজ। ঘরের একদম কোনায় দেখতে পেল সত্যজিৎকে। চন্দ্রানী হুঙ্কার দিয়ে বলল, হারিয়া হারিয়া, স্যারকে বাঁচাতে হবে। আগুন বেশি লাগেনি, তাই অল্পক্ষণের চেষ্টায় সত্যজিৎকে বের করে আনা হলো। কিন্তু তিনি অস্ফুট স্বরে বললেন, বলেই অজ্ঞান হয়ে গেলেন। চন্দ্রানী নির্দেশ দিল, চারপাশটা একটু ভালো করে সার্চ করো, আর হ্যাঁ, সন্দেহজনক যাকে দেখবে তাকেই অ্যারেস্ট করবে। আর কেউ একজন একটু অ্যাম্বুলেন্সকে ডাকো তো। তারপর যুদ্ধকালীন তৎপরতায় সত্যজিৎকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। চন্দ্রানীর নেতৃত্বে একটা ইনভেস্টিগেশন টিম।
গোটা বাড়ি তল্লাশি চালাচ্ছে এখন। কারোর মনে কোনো সন্দেহ নেই যে এটাই সেই 4 লেনের খুনির ডেরা। কিন্তু সব কিছু ধোঁয়াশার মতো ঘুরছে চারপাশে। মাত্র কয়েক ঘন্টা আগে পাওয়া ব্রিফিংয়ের সঙ্গে কোনো যোগসূত্র নেই। তবে কি সত্যজিৎ স্যার তথ্য লুকিয়েছিলেন? সৌভাগ্যবশত এই লেনের থেকে কিছু দূরেই পুলিশ ভ্যান টহল দিচ্ছিল। তারা কুলির আওয়াজ শুনে ছুটে আসে, খবর দেয় থানায়। চন্দ্রানী তখন ওই থানায় বসেছিল তদন্তের ডিটেলস নিতে। চারু লেনের নাম শুনেই সে নির্দেশ দেয় ফোর্স নিয়ে যাওয়ার, কারণ সত্যজিৎ স্যার কথা শেষ করেছিলেন এটা বলে যে, আমি সন্ধে তো ওই ক্লিনিকটাতে একবার যাব, কিছু ডাউটস আছে। তারপর গলাটা একটু আস্তে করে বলেছিলেন, আচ্ছা শোনো, তুমি বসকে কিছু বলবে না এটা নিয়ে, ঠিক আছে? কিছু ইন্টারেস্টিং জানতে পারলে তোমাকে আমি জানিয়ে দেবো। তারপর এই অবস্থায় এখন খবরের চ্যানেলগুলোতে বড় করে খবরের রিপোর্টিং করা হচ্ছে। সকলের একটাই বক্তব্য, সব জেনেও সিরিয়াল কিলিংয়ের খবর চেপে রাখল পুলিশ। শহরবাসীর কি কোনো নিরাপত্তা নেই? সে উত্তর দেবে প্রশাসন। খবরের চ্যানেলটা বন্ধ করে দিয়ে চন্দ্রানী অনুপমের দিকে তাকিয়ে বলল, কেউ নেই, পিছুটান নেই, তাই কি এতটা ঝুঁকি নিতে গেলেন স্যার, নাকি অন্য কোনো উদ্দেশ্য? অনুপম একটু অবাক হয়ে বলল, সেটা কে? তারপর একটু ভেবে বলল, ও আচ্ছা আচ্ছা, ওই গুড লাইফ ক্লিনিক। হ্যাঁ, লোকটা তো শুনছি ফার্স্টে লালবাজারে, পরে আবার সিবিআইতে কাজ করতো, কিন্তু পরে সব ছেড়ে ফুড়ে সব দিয়ে একেবারে বেপাত্তা, তারপরে একেবারে এই মার্ডার কেসের মাস্টার মাইন্ড। বাপরে বাপ। না, এখনও শিওর না, সব ডকুমেন্টগুলো একবার খুঁটিয়ে দেখতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি স্যারের জ্ঞান ফিরলে জেরা করতে হবে। কেন, তুমি কি ওনাকে সন্দেহ করছো নাকি? উনি তো প্রায় 9 বছর হলো এই ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত। অনুপমের কথা শুনে চন্দ্রানী খানিকটা বিরক্তির স্বরেই বলে ওঠে, তাতে কোনো পাপ ধুয়ে যায় না অনুপম। উনি দোষী কিনা তা আমি জানি না, তবে এটা জানি যে একটা লার্জ স্টার টার্গেটের পিছনে উনি একা গিয়েছিলেন। তার জন্য একটা ক্রিমিনাল মারা গেল। আর তারপর তো, আচ্ছা হ্যাঁ, এই পর্ণাকে? সে আমি তো জানি না, তুমি বলার পর তো অনেকেই খুঁজলো, কিন্তু আমাদের ক্রিমিনাল রেকর্ডে কিন্তু এরম নামের কেউই নেই। কিন্তু স্যার সব জানে, আমার বিশ্বাস এটা। স্যার মিথ্যে বলছেন। তারপর চন্দ্রানী আপন মনেই বলে উঠল, সত্যজিৎ, তুমি মিথ্যেকে জয় করছো কেন? তুমি কি সত্যান্বেষীর বেশে ভণ্ড কেউ? অনুপম অবাক হয়ে বসে রইল। এখনো তার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে মনে হয়। তিন দিন পর জ্ঞান ফিরল সত্যজিতের, কিন্তু খবর একদম ভালো না। অন্তত অনুপমের তাই মনে হলো, কারণ সত্যজিতের গলায় এমন এক জায়গায় গুলি লেগেছে যেখান থেকে সার্জারি করে গুলি বের করতে গেলে কথা হারানোর চান্স ছিল 99%। দুর্ভাগ্যবশত সেটাই হয়েছে। এছাড়া ওনাকে বাঁচানো যেত না, বলে উঠল ডাক্তার। চন্দ্রানী খানিকটা চেঁচিয়ে বলল, হোয়াট রাবিশ! আপনারা কোনো রকম ইনফর্ম না করে এভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন? ডাক্তার শান্ত স্বরে বলল, ম্যাডাম প্লিজ একটু আস্তে কথা বলুন। হসপিটালে এত জোরে কথা বলা যায় না, আর এটা নিয়ে আমরা আপনাকে জানিয়েছিলাম, হয়তো আপনি কোনোভাবে মিস করে গেছেন। কথাটা বলেই ডাক্তার চলে যেতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল চন্দ্রানী। এদিকে 1 সপ্তাহ কেটে গেছে, তাই কোনো রহস্যের জট ছাড়াতে না পারার ব্যর্থতা বেশ চেপে ধরেছে চন্দ্রানীকে। হয়তো তাকে নিয়ে সকলেই ব্যঙ্গ করছে। এই মুহূর্তে নিজেকে অপয়া আর অপদার্থ ছাড়া কিছুই মনে হচ্ছে না। তবে ধৈর্যের অবসান ঘটল 1 সপ্তাহ পরে। আজ জেনারেল বেডে শুয়ে থাকা সত্যজিৎ স্যারকে দেখে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে, কিন্তু অনুপম চন্দ্রানীদের মনের চামড়া বেশ শক্ত রাখতে হয়। পাশাপাশি আজকের কাজটাও বেশ কঠিন। চন্দ্রানী সিদ্ধান্ত নিয়েছে যে আজ জেরা করবে সত্যজিৎকে। সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাবে। এছাড়া লিখে বলার মতো কিছু হলে রাইটিং প্যাডের ব্যবস্থাও করা হয়েছে। ডাক্তারও দাঁড়িয়ে আছে। প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। চন্দ্রানী সবে প্রশ্ন করতে যাবে, সত্যজিৎ হাতের ইশারায় ট্যাবটা চেয়ে নিলেন। কিছুক্ষণ পর ফেরত দিলেন। যা লেখা আছে তা বাংলা করলে দাঁড়ায়, আমি দোষী নয়,
আমি একটু বেশি কৌতূহলী হয়ে পড়েছিলাম, তাই মরে না গেলেও শান্ত হয়ে গেছি। চন্দ্রানী সত্যজিতের দিকে তাকাতেই তার বিমর্ষ চোখটা দেখতে পেল, কিন্তু চন্দ্রানীর মনে কি চলছে সেটা অনুপম বুঝল না। আপনি ডক্টর আর কে ঘোষকে চিনতেন? সত্যজিৎ ইশারায় ঘাড় নাড়ায়। না। আচ্ছা, ওই ক্লিনিকের ডক্টর যে আপনার গুলিতে মারা গেছে, প্রদ্যুৎবাবুর মার্ডার কেসের দায়িত্বে আপনি ছিলেন, রাইট? সত্যজিৎ এবার ইতিবাচক ঘাড় নাড়ায়। আমায় ব্রিফিং দেওয়ার সময় সব ইনফরমেশন আমায় দিয়েছিলেন? না। তাহলে ডাক্তারের বাড়ি কেন গিয়েছিলেন? ওনাকে ট্যাপটা দাও তো। চন্দ্রানীর এক একটা প্রশ্নের উত্তর সঠিকভাবেই দিলেন। এবার শেষ প্রশ্ন। এরকম টাইপের সিরাম, কিন্তু পর্ণাকে? শুনে বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন সত্যজিৎ সান্যাল। তারপর ট্যাবে যা লিখলেন সেটাও অনুপম পড়ে শোনালো। ওই মেয়েটি ওই রাতে ডাক্তারের সঙ্গে ছিল। তারপরে ঘরে আগুন লাগার পর 3-4টে ফাইল নিয়ে পালায়। বেঁচে যাব ভাবিনি। তারপর তোমরা এলে, তখন হিন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা বোঝোনি। ওকে খুঁজে বার করো, না হলে কি হয়ে যাবে ঈশ্বর জানেন। লেখাটা পড়ে অনুপম চন্দ্রানীর দিকে লক্ষ্য করল। তার মুখের কঠিন ভাবটা কেটে গেছে। চন্দ্রানীর কর্মদক্ষতা নিয়ে তার কোনো সন্দেহ নেই, কিন্তু এই কেসটার শুরু থেকেই তার মধ্যে যে অ্যাগ্রেশনটা ছিল তা আজ যেন স্তিমিত হয়েছে। থ্যাংক ইউ বলে দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে গেল চন্দ্রানী। সেদিন সন্ধেতেই একটা পুলিশের জিপ এগিয়ে চলল চারু লেনের দিকে। 4 জন কনস্টেবল গাড়ি থেকে নামতেই চন্দ্রানী নির্দেশ দিল, উপর থেকে নিচ প্রত্যেকটা ঘর, ছাদ, উঠোন, বাগান, বাড়ির পিছন সব কিছু তল্লাশি করবে। আর তোমরা উপরটা দেখো, আমি আর অনুপম আপাতত নিচটা দেখছি। কথাটা শেষ হতেই সবাই কাজে লেগে পড়ল। কিছুক্ষণ পর অনুপম জিজ্ঞাসা করল, বলছি আমরা কি খুঁজছি এখানে? চন্দ্রানী খানিকটা অন্যমনস্কভাবে বলল, ফার্স্ট লিড। এখনও আমরা কিছু পাইনি যেটা দিয়ে ডক্টরের কোনো আন্ডারওয়ার্ল্ডের কানেকশনের লিঙ্ক পাওয়া যায়। দূর, ওই আন্ডারওয়ার্ল্ডের ব্যাপারটা আমার পুরো ঢপ লাগছে। আর ওই কি সিরাম না কি, ওটা আদৌ সম্ভব? ফরেন্সিক রিপোর্ট এত মিথ্যে তো বলে না। তবে কি জানো অনুপম, ডাক্তার খুব চালাক লোক। ওই ল্যাবে ঠিক যা যা ডকুমেন্ট ছিল তার কথাই সে স্যারকে বলে গেছে, এর বেশি কিন্তু কিছুই বলেনি। অর্থাৎ কি? অর্থাৎ এর পিছনে কোনো বড় কারোর একটা মাথা আছে যে এই এক্সপেরিমেন্টাল মার্ডারগুলো করিয়েছে। এক মিনিট, ইউ মিন মাস্টারমাইন্ড? হ্যাঁ, এভাবে তো ভেবে দেখিনি। কিন্তু ডাক্তার ওই সিরাম বানিয়ে কি করবে যদি বেচতেই না পারে? কেউ তো একজন ফান্ড দিত। হ্যাঁ, সেটাই এখন প্রশ্ন। বলতে বলতে হোঁচট খেলো একটা জায়গায়। নিজেকে কোনো রকমের সামলে নিল চন্দ্রানী। টর্চ মেরে দেখে বাঁকা হাসি হাসল, বলল, বডি টেনে আনার দাগ না? এটা মনে হচ্ছে কোনো একটা সুড়ঙ্গ। ঢাকনাটা খোলো একবার, লিডটা পেয়ে গেছি মনে হচ্ছে। সকাল সকাল চা খেয়ে পুজো দিচ্ছিলেন প্রেসের ম্যানেজার সমীরণ বসা। প্রণাম সেরে পিছনে তাকাতেই চন্দ্রানী বলল, নমস্কার, ইন্সপেক্টর চন্দ্রানী সেন, লালবাজার। সকাল সকাল একটু বিরক্ত করতে এলাম। হ্যাঁ আসুন, কিন্তু আমি তো যা বলার সব পুলিশকে বলে দিয়েছিলাম। না, আমায় পর্ণার ঠিকানাটা একবার দিন তো। পর্ণা? ওকে পাওয়া যায়নি। প্রদ্যুৎ চলে যাওয়ার পর ওর তো কোনো খবরই নেই বলেই তো খোঁজ লাগাচ্ছি। শি ইজ আ প্রাইম সাসপেক্ট অফ দ্য হোল সিনারিও। তাহলে ডক্টর? সময় হলে সব জানতে পারবেন। আর এই পর্ণার ব্যাপারটা কাউকে জানাবেন না। দিন, ওর ডিটেলসগুলো দিন তো। হ্যাঁ দিচ্ছি, কিন্তু যদি ক্রিমিনাল হয় তাহলে এগুলো ফেক হতে পারে। তার জন্য প্রেসের কোনো দায় নেই। কিন্তু রাস্তায় বের হয়ে চন্দ্রানী নির্দেশ দিল, স্যারের কথা অনুযায়ী ও আরও কোম্পানিতে কাজ করত, সেগুলোর খোঁজ নাও আর এই ঠিকানাটা ভেরিফাই করো। আচ্ছা ঠিক আছে। কিন্তু শহরের অন্য এক প্রান্তে কিছু একটা ঘটছে।
খবরে চোখ রাখলে দেখা যায় সেই খুনের ঘটনাগুলো। এই অঞ্চলের পুলিশের মতে সবটাই পলিটিক্যাল মার্ডার, কিন্তু মৃত লোকগুলোর কোনো পলিটিক্যাল কানেকশন নেই বললেই চলে। সবাই ছোট বড় ব্যবসা করে। সকলের মৃতদেহ ঘরের মধ্যেই পড়ে থাকে। গলায় দড়ির দাগ, বুকে ভোজালির কোপ, আর গোটা ঘর জুড়ে জিনিসপত্র এলোমেলো করা। কেউ যেন কিছু খুঁজছে, কিন্তু কি খুঁজছে সেই প্রশ্ন সকলের মনে জ্বললেও আগুনের মতো ছড়িয়ে পড়ে না। কোনো অজানা অস্ত্র সমাজের শিরদাঁড়াকে চুপ করিয়ে দিয়েছে। এমন শান্ত সকালে চন্দ্রানীর টেবিলে যেন একটা বাজ পড়ল। অনুপম উত্তেজিত হয়ে বলল, পর্ণার বাড়ি পেয়ে গেছি। এত ফাস্ট? প্রেসের ঠিকানাই ও রিয়েল অ্যাড্রেস গিয়ে ভেরিফাই করে এসছি। বাট এরপর যা বলবো শুনলে পুরো মাথা ঘুরে যাবে। কি? পর্ণার প্রথম এমপ্লয়মেন্ট ওই প্রেসেই। এর আগে কোনো কোম্পানিতেও কাজ করেনি। স্টুডেন্ট ছিল এবং তার থেকে একটু খারাপ দিকে চলে গেছিল। খারাপ বলতে? খারাপ বলতে ওই ড্রাগ র্যাকেটটা মনে আছে তো? ওই সিগারেটের প্যাকেটে স্টুডেন্টদের মধ্যে দিয়ে ড্রাগ বিলি হতো, ওটার জন্য ধরা পড়েছিল। ড্রাগ নেওয়া নাকি ডিস্ট্রিবিউশন? ডিস্ট্রিবিউশন, কিন্তু কোনো প্রপার এভিডেন্স ছিল না বলে 3 মাসের জেল খাটিয়ে ছেড়ে দেওয়া হয়। তারপর চাকরির খোঁজ লাগাতে শুরু করে। এটা কত বছর আগে হয়েছে? এই ধরো 4-5 বছর। কিন্তু এখানে তো গত বছরের ডেট লেখা আছে, এসবের মানে কি? হ্যাঁ, এবার সেটা নিয়ে খবর নিতে হবে। হাসছো যে? আগে প্রমাণগুলো জোগাড় করো, তারপর তো অপরাধী এমনি হাতের মুঠোতে চলে আসবে। কি বলো? হ্যাঁ, আবছা সুতোর রঙগুলো স্পষ্ট হচ্ছে। নাটকের শেষ অঙ্ক আসতে এখনও কিছুটা দেরি আছে, তবে অন্তিম পদ আসন্ন। খুব তাড়াতাড়ি তাকে পেয়ে যাব। হ্যাঁ, পেতে তো হবেই বলে তাকিয়ে রইল চন্দ্রানীর দিকে। কিন্তু চন্দ্রানীর চোখ তখন কাছের দেওয়াল পেরিয়ে একটা ভিড়ের দিকে। ডিপার্টমেন্টের বাকি লোকরা দাঁড়িয়ে। একজন তার দিকে তাকাতেই চন্দ্রানীর ঠোঁটে তীক্ষ্ণ হাসি খেলে গেল। সিনিয়র ইন্সপেক্টর বিরূপাক্ষ বেশ সাহসী লোক বলেই পরিচিত। সেই ভিড়ের মধ্যমণিও বটে। তার বক্তব্য একটাই, এটা একটা ওপেন অ্যান্ড শাট কেস। অপরাধী ধরা পড়ে গেছে, এবার আবার কিসের তদন্ত করছে? এদিকে অন্য কেসগুলো যে জমে আছে সেটা কেউ দেখছে না। এটা ক্রাইম ডিপার্টমেন্ট নাকি মজা করার জায়গা? কেসগুলোর ইনভেস্টিগেশন শুরু না করলে উপর মহল থেকে কতটা চাপ পড়বে আমাদের ওপরে, সেটাই কি কারোর কোনো ভ্রুক্ষেপ আছে? ততক্ষণে গুঞ্জনটা থেমে গেছে। তো তাতে আপনার সমস্যাটা কি হচ্ছে? নাকি আমার তদন্তে বাধা দিলে আপনার কোনো লাভ আছে? বসের কাছের লোক বলে সত্যজিৎ তার থেকে কেসটা পেয়ে গেলে জীবনে আর বড় কেস পাবে না, এটা নিয়ে রবারের মতো টেনে যাচ্ছ। সেটা তো সময় বলবে। তবে আপনার কোনো প্রবলেম হলে সেটা লিগালি ফাইট করার চেষ্টা করুন। এভাবে লোকজনকে উস্কে কিন্তু কোনো লাভ হবে না। আমি কি করব সেটা তোমায় ভাবতে হবে না, যা ইচ্ছা করো। আশা করবো ডিপার্টমেন্টের সময় ফালতু নষ্ট করবে না। সেটাও সময় বলবে। জানি আপনাকে কেসটা দেওয়া হয়নি বলে আপনি রেগে আছেন, তবে আপনাকে জানিয়ে রাখি সত্যজিৎ স্যার কিন্তু আমাকেই বেঁচেছিলেন। বাকিটা আপনি আপনার বন্ধুর সঙ্গে বুঝে নিন। কথাটা বলে ঘর থেকে বের হয়ে গেল চন্দ্রানী। গাড়ি তখন শিয়ালদা ব্রিজের ওপরে। চন্দ্রানী বলল, অনুপম, খেলা জমে উঠেছে। করতে হচ্ছে, বুঝছো না? আন্ডারওয়ার্ল্ড মাফিয়া, সর্ষের মধ্যেই ভূত আছে। আমার কিছু প্রমাণ দরকার, না হলে চার্জশিট তো দূরের কথা, অ্যারেস্ট ওয়ারেন্টও ইস্যু করতে পারবো না। বলতে বলতে গাড়ি এসে থামলো একটা দোতলা বাড়ির সামনে, পর্ণার বাড়ি। ওরা দুজন বাড়িতে ঢুকতেই এক মহিলা রে রে করে তেড়ে উঠে এগিয়ে এসে বললেন, আপনারা এখানে কেন এসেছেন? আপনাদের জন্য ওরা এসে শাসিয়ে গেল। এদিকে মেয়েটার কোনো পাত্তা নেই, ওকে খুঁজুন, তারপর বাকি কথা। কে এসেছিল? হ্যাঁ, আমরা যথাসাধ্য চেষ্টা করে চলেছি, তবে একটাই রিকোয়েস্ট, পর্ণার ঘরটা একটু দেখতে চাই। কিছুক্ষণ পর হাজার চিৎকার আর কান্নাকাটির মধ্যে থেকে দুজন বেরিয়ে এসে গাড়িতে উঠে পড়ল। ফোনের ছবি দেখে জায়গার নাম উল্লেখ করে গাড়ি ঘোরানোর নির্দেশ দিল অনুপম। সন্ধে নামছে, কিন্তু তদন্তের ভবিষ্যৎ এই শহুরে আলোর মতোই উজ্জ্বল নাকি চারু লেনের মতো ভয়ঙ্কর অন্ধকার সেটা অনুপম জানে না। কিন্তু ভ্রুকুটিহীন নিশ্চিত চন্দ্রানী দৃষ্টি অন্য কথা বলছে।
সকাল সকাল বাগানে বসে চা খাচ্ছিলেন সমীরণ বসাক। হঠাৎ চমকে উঠলেন। হ্যাঁ, নমস্কার। এত সকালে? আমার অ্যাড্রেস কোথায় পেলেন? ও হ্যাঁ, থানায় তো সব দেওয়া আছে। ঠিক ধরেছেন। এই এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু মিট করে যাই। হ্যাঁ, সে ভালো করেছেন, কিন্তু পড়নার কোনো খবর? না, তবে একটা এরিয়া আন্দাজ করা গেছে, বাট কোনো কনফার্ম খবর তো নেই। সে খবর সময় মতো আপনি পেয়ে যাবেন। তবে একটা কৌতূহল ছিল বলেই এলাম। আপনার বাড়ি থেকেই প্রেসটা তো কাছেই। পর্ণা, প্রদ্যুৎ আপনার অফিসের লোক। আমাকে সন্দেহ করছেন নাকি? না না, কিসের সন্দেহ? আপনি কত বছর জয়েন করেছেন প্রেসে? প্রায় 15 বছর, কিন্তু আমি পর্ণার সঙ্গে কোনোভাবেই যুক্ত নই। আমি সেটা বলিনি। যাই হোক, এটুকুই জানার ছিল। থ্যাংক ইউ। ম্যাডাম, বলছি আমার প্রাণের কোনো ভয় নেই তো? না, সে নিয়ে আপনি ভাববেন না। শুধু একটু সতর্ক থাকবেন, কেমন? আর কোনো সন্দেহজনক কিছু দেখলে আমায় একবার জানাবেন। এরপর 1 সপ্তাহ পুরোপুরি চুপচাপ। কোনো বিশেষ কিছুই ঘটল না। মাঝে মধ্যে একটা দুটো ফোন করছে, আবার কোথাও যেন বেরিয়ে যাচ্ছে। অনুপম গিয়ে দেখল বিরূপাক্ষ স্যার বসে আছেন। ফোন চুরি গেছে, ইমিডিয়েটলি খুঁজে বের করতে হবে। ডালহৌসি বাস স্ট্যান্ডেই চুরি হয়েছে। এ কি তুমি? কি খবর তোমার? আবার কি চুরি গেল? আরে আমার নয়, চন্দ্রানী ম্যামের বাড়ি থেকে কেস রিলেটেড কিছু ডকুমেন্ট চুরি হয়েছে, সেটারই কমপ্লেন লিখাতে এসেছি। সাসপেক্ট নাকি একটা মেয়ে। আই সি। এরপর গোটা ডিপার্টমেন্টে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। কিন্তু ঝামেলা বাড়ল পরের দিনের খবরের কাগজ। ছোট করে হলেও একটা নিউজ ছাপা হয়েছে এই নিয়ে। এত খবর থাকতে এই খবর ঠিক চেপে গেল, তাও আবার চন্দ্রানীর নাম সহ। অবশ্য সেটা হয়েছে চন্দ্রানীর পরিবারের লোকজনের জন্যই। পাড়ায় চুরির খবর পেলে সকলেই হই হল্লা করে এই শহর কলকাতায়। লোকাল থানায় ফর্মালিটি মেনেই কেস করা হয়েছে, যার দরুন একটা নিউজ পেপারে খবর ছাপিয়ে দিয়েছে। এসব দেখে অনুপম প্রমাদ গুনল। একই কেস, ডকুমেন্ট বাড়িতে রাখার নিয়ম নেই, তার উপর ডিপার্টমেন্টে সবাই ক্ষেপে আছে। এবার চন্দ্রানীর চাকরি নিয়ে না টানাটানি পড়ে। ওই তো হেডের ঘরে গিয়েছিল চন্দ্রানী, নিশ্চয়ই কোনো ঝামেলায় পড়েছে। ঘরে ঢুকতেই চন্দ্রানী বলল, জাল গুটানোর সময় তো এবার এসে গেছে। এই কল রেকর্ডগুলো ট্রেস করানোর ব্যবস্থা করো। চিন্তা নেই, আমার চাকরি যাবে না। কার কল রেকর্ড? মৃদু হেসে বলল, দেখো, শখ খেও না। অনেক কষ্টে প্রচুর লোক লাগিয়ে এই একটা খবর জানতে পেরেছি। এটা না জানলে কেসটাতে আমি এগোতেই পারতাম না। অনুপম কেবিন থেকে বের হয়ে নিচে যাচ্ছিল। যেতে যেতে লক্ষ্য করল বিরূপাক্ষকে। সে গম্ভীরভাবে হেডের ঘরে ঢুকছে। চন্দ্রানীকে নিয়ে কোনো স্টেপ নেওয়া হয়নি দেখে রেগে গেছে সম্ভবত। অবশ্য সেটা জানার কথা নয়, নাকি ভাবতে পারল না সে, কারণ ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই গলা শোনা গেল সমীরণের। হ্যালো, হ্যাঁ, চন্দ্রানী ম্যাডামকে ফোনে পেলাম না, তাই আপনাকে কল করলাম। কাল রাতে পর্ণা এসে আমাকে শাসিয়ে গেছে। প্লিজ হেল্প মি। ওকে 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 ঠিক আছে, উত্তেজিত হবেন না। আমি লোকাল থানাতে কল করে সব ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি শান্ত হন। এর ঠিক 36 ঘন্টা পরে একটা বস্তি এলাকায় হঠাৎ ব্যস্ততা বেড়ে গেল। রাত 11টা বাজে। সেই নাম না জানা বস্তির মধ্যেই কোনো এক গলিতে নিস্তব্ধতার ভিড়। অস্তমিত সূর্যের মতন একটা টিমটিমে আলো। সেই আলো আধারিতে একটা মেয়েকে দেখা যায়। সর্বাঙ্গ কালো পোশাকে ঢাকা, খুব সন্তর্পণে হেঁটে চলেছে। একটা দোকানের পিছনে এসে দাঁড়ালো, চারপাশটা ভালো করে দেখে নিচ্ছে। ওই তো সে ফোনের SMS-এ টাইপ করলো, আমি ফাইল এনেছি, আমার টাকার সুটকেসটা রেডি তো? SMS-এর উত্তর এলো, হ্যাঁ তৈরি, হাফ বাড়িতে পাঠিয়ে দিয়েছি, তুই কই? এরপর মেয়েটি ফোনের ফ্ল্যাশ চালিয়ে সিগন্যাল দিল। সিগন্যাল দিতেই একটা ছায়া মানব বের হয়ে এলো। হাতের ব্যাগটা তুলে দিল মেয়েটি, কিন্তু মেয়েটি কোনো সুটকেস পেল না। তার কপালে বন্দুক ঠেকানো লোকটা পরিচিত কণ্ঠে বলে উঠল, স্যার ঠিকই বলেছিল, কচ্ছপের প্রাণ। সেদিন পেটে গুলি খেয়ে পড়ে রইলি, তারপর ম্যানহোলে ফেলে দিলাম, তারপরও বেঁচে গেলি কিভাবে বলতো? কোনো উত্তর এলো না।
তোর মনের জোর আছে বলতে হবে, কিন্তু আজ পালাতে পারবি না, কবর খুঁড়ে রেখে এসেছি। বলেই কপালে ঠেকানো বন্দুকের ট্রিগার চাপ দিতে যাবে এমন সময় একটা পরিচিত শব্দে চমকে উঠল। চারপাশে চোখ মেলে দেখল অনেকগুলো বন্দুকের নল তার দিকেই তাক করা রয়েছে। ভয় শিউরে উঠল বিরূপাক্ষ, কারণ সামনের মহিলার মুখের কালো কাপড় সরে গেছে। তার ডিপার্টমেন্টের একমাত্র প্রতিদ্বন্দ্বী চন্দ্রানী দাঁড়িয়ে রয়েছে। নমস্কার, একটা গুড নিউজ আছে। গুড মর্নিং। কোনো খবর পেলেন? বসুন, সব বলছি। অ্যাকচুয়ালি চারু লেনের খুনের পিছনে একটা বিশাল বড় গ্যাং কাজ করছিল। গ্যাং? কেন? মানে এই কটা খুনের পিছনে একটা গ্যাং? ইয়েস, কিন্তু প্রবলেমটা কি জানেন তো? ওই গ্যাংয়ের যাকে অ্যারেস্ট করেছি সে বারবার কিন্তু আপনার নাম করছে। সমীরণ ঢোক গিলে বলল, কি বলছেন কি? এর মধ্যে আমার নাম কেন আসবে? আসবে আসবে। কিভাবে এলো একটু বলি, কিছু ভুল হয়ে গেলে বরং শুধরে দেবেন। ডক্টর R.K. ঘোষ সিবিআই থেকে তাড়িয়ে দেওয়া হয় ভুলভাল কিছু এক্সপেরিমেন্ট করার জন্য। সে খবর আপনার প্রেসেই ছাপা হলো। যথারীতি আপনার নজরে পড়লো সেটা, আপনি কন্ট্যাক্ট করলেন। প্রথম দেখাতেই সে বলল সে এমন একটা সিরাম বানাতে চায় যেটা মার্ডারের পর ইনজেক্ট করলে মার্ডারের সময়টা জানাই যাবে না। এরপর সম্পূর্ণ কথা শুনে আপনি ভাবলেন এ তো বদ্ধ পাগল। আর সে যদিও বা বানাতে পারে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তবে আপনাদের মাথায় একটা দারুণ প্ল্যান খেলে গেল। বেশ কয়েকবার কথা বলে আপনি ফাইনালি কনভিন্স করলেন যে সিরাম বানানোর জন্য সব ফান্ডিং আপনি দেবেন, এবং তাতে যতদিন সময় লাগে লাগুক, প্রবলেম নেই। তবে নেক্সট 1 বছরের মধ্যে একটা টেস্ট স্যাম্পল তৈরি করতে হবে, যেটা নিয়ে আপনি আপনার কার্যসিদ্ধি করবেন। গল্পটা বেশ ভালো ফেঁদেছেন দেখছি, কিন্তু এসব ধোপে টিকবে না কিন্তু। আরে টিকবে টিকবে, দাঁড়ান বলতে দিন। আর বেশি বাকি নেই। এবার প্রবলেমটা হয়ে গেল অন্য জায়গায়। আপনি যাকে পাগল সায়েন্টিস্ট ভাবছিলেন সে নিজের মতন কাজ করে চলল। হঠাৎ করে একটা মার্ডারের খবর পেলেন। ততদিনে পুলিশ মহলে আপনি বন্ধুও জুটিয়ে ফেলেছেন। তাদের থেকে শুনে আপনি বুঝলেন যে কিছু একটা গন্ডগোল চলছে। তাই এবার আপনি পর্ণাকে কাজে লাগালেন। তাকে বানাতে চাইলেন ডাক্তারের সহকারী, যে কিনা আপনাকে এনে দেবে ডাক্তারের গোপন তথ্য। কিন্তু বাদ সাধল সেই ডাক্তার, যে একটা মিথ্যার জাল বুনে আপনাকেও ভুল বোঝাচ্ছিল। মেবি সে আপনাকে বলেছিল যে পর্ণা তার লোক। তার নির্দেশেই পর্ণা আপনার কোম্পানিতে জয়েন করেছে। অবশ্য এটা সম্পূর্ণ আমার আন্দাজ। আপনি তো আন্দাজ করে একটা গল্প বানিয়ে ফেলেছেন দেখছি। কোনোটাই যে মিথ্যে নয় সেটা আপনার কম্পমান গলা থেকেই বোঝা যাচ্ছে মিস্টার বসাক। আর ওই সোফার নিচে বন্দুকটা ভুলেও ধরার চেষ্টা করবেন না, বাইরে আর্মড গার্ড রয়েছে। এভাবে আমাকে ফাঁসাতে পারেন না আপনি। আপনি ফেঁসে গেছেন মিস্টার বসাক। বাকিটা শুনবেন না? না, শুনতে চাই না। এরপর আপনার সঙ্গে ডাক্তারের গন্ডগোল শুরু হলো। কিন্তু ডাক্তার জানতো না আপনি ঠিক কে। আপনি যে কলকাতায় আফিম পাচারের অন্যতম মাথা ছিলেন 1 দশক আগে, সেটা সে জানতো না। কে জানতো জানেন? আপনার পেট ডগ বিরূপাক্ষ। সে জেরায় সব স্বীকার করেছে। আপনার ডাউনফলের সময় থেকে শুরু করে আজকের সব ঘটনা স্বীকার করেছে। সেই জন্যই তো ওই রকম এক অদ্ভুত মৃত্যু সময়হীন সিরামের গুজব ছড়িয়ে মার্কেটে আসতে চেয়েছিলেন। কি ভুল বললাম? সমীরণ চুপ করে বসে থাকে। আপনি ঠিক 2টো জায়গায় ভুল করেছিলেন। প্রথম ভুলটা অবশ্যই অনুপমকে কল করে পর্ণার হুমকির কথা বলা। কি প্যানিকড হয়ে গিয়েছিলেন নাকি? আর দ্বিতীয় ভুলটা পর্ণার ডকুমেন্টগুলো জাল করা। আরে একটু খোঁজ খবর নিয়ে জাল করলে তো আর ধরা পড়তেন না। এবং থ্যাঙ্কস টু পর্ণা, ও নিজে আমার জন্য রেখে গিয়েছিল ওর ফোন আর এই মহামূল্য ফর্মুলার ফাইলটা। ডাক্তারের বাড়ির নিচে একটা বেসমেন্ট আছে, জানতেন না তাই তো? এখনও চুপ করে বসে আছে সমীরণ, হাত দুটো মুখের কাছে ধরে আছে। চন্দ্রানী বলে চলল,
ফোনের সমস্ত চ্যাট এবং কিছু নোটস আপনার বিরুদ্ধে যাবে, তাই আপনি সারেন্ডার করুন। একজন কনস্টেবল তার থেকে এগিয়ে এলো। তার গায়ে হাত দিতেই টের পেল সমীরণের দেহ নিথর হয়ে গেছে। চন্দ্রানী ছুটে গেল। অনুপম সব দেখে শুনে বলল, আংটির মধ্যে ওই পাউচে বিষ ছিল, সুইসাইড করেছে। হয়তো আরও অনেক ইনফরমেশন জানতো, হয়তো হয়তো ওই যে বিজনেসম্যানগুলো মার্ডার হচ্ছিল ওদের কেসটায় সলভ করতে পারতো। ওটা ওর রাইভাল গ্যাংয়ের কাজ। ওই নীল ফাইলগুলোকে সরাতে হবে, আদারওয়াইজ আরও ক্রাইম হবে। ডাক্তার, সমীরণ, পর্ণা সবই নিমিত্ত মাত্র। কিন্তু বিরূপাক্ষই যদি পর্ণাকে মারে তাহলে সমীরণকে ভুল ইনফরমেশন দিল কেন? ভুল ইনফরমেশন দেয়নি, তবে আমার পাতা ফাঁদটা কাজে লাগতো না যদি না পর্ণার ফোনটা আমরা পেতাম। ফাইনাল কনফার্মেশন পায় আমার থেকে। পর্ণার হাইট যে 5 ফুট 7 ইঞ্চি সেটা ওর সিভিতেই আছে। তাই বিরূপাক্ষর জন্য ফাঁদ পাতলাম পর্ণার ফোন ইউজ করে, আর তাতেই এত কিছু। এরপর চন্দ্রানী একটা অদ্ভুত কাজ করলো। সুটকেসে থাকা নীল ফাইলগুলো নিয়ে আগুন ধরিয়ে দিল। ধোঁয়া উঠছে, বাতাসে মিশে যাচ্ছে সেই অদ্ভুত জিনিসের ফর্মুলাগুলো। তবে এটার পরেও কি থামবে সব কিছু, কেউ জানে না। তবে অনুপমের মনে হলো পর্ণা ও ডাক্তার, সঙ্গে প্রদ্যুৎবাবু, এরা কেউই এই মৃত্যু পথের যাত্রী হতো না। লোভ সব শেষ করে দেয় এবং জন্ম নেয় আর একটা লোভের। সমীরণের মৃত্যু কার লোভ বাড়িয়ে দেবে, কাকে বানাবে দ্বিতীয় সমীরণ, কে জানে।